এই পর্বের বক্তব্যের শেষ বক্তা, যিনি তার বাবাকে হারিয়েছেন স্বৈরাচারের অবিচারের মাধ্যমে, যাকে জুডিশিয়ালি কিল করা হয়েছে, মীর কাশেম আলীকে। তার আরেকজন গর্বিত সন্তান, তিনিও 8টি বছর স্বৈরাচারের আয়না ঘরে বন্দী ছিলেন। আমাদের সবার বিজ্ঞ বন্ধু, আমাদের প্রিয় ভাই জনাব মীর আহমদ বিন কাশেম আরমান। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মীর আহমদ বিন কাশেম আরমান ভাইকে। গত বছর ঠিক এই দিনটিতে আমি ছিলাম একটি অন্ধকার ঘরে। আমি আমার পিতার মামলার নিয়োজিত আইনজীবী ছিলাম এবং ঠিক সেদিনই মামলা একটি শুনানি ছিল। শুনানি শেষ করে ঘরে যাওয়ার পথে দেখলাম একটি সাদা মাইক্রোবাস আমার পেছনে আসছে। তারা যখন আমার বাসায় আসলো জোরপূর্বক আমাকে নিয়ে গেল, এটা পর্যন্ত তারা আমার চোখ বাঁধার চেষ্টা করল। আমি বাধা দিয়ে বললাম, আমি তাদের সাথে কোঅপারেট করছি, চোখ বাঁধার কি প্রয়োজন? তার উত্তর দিল, এটাই নিয়ম। আমি বললাম, আমি তো সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, দয়া করে কি বলবেন আইনের কোথায় আছে গ্রেফতার করবার চোখ বাঁধতে হয়? তারা এমনভাবে উত্তরটা দিল যে বুঝলাম যে আইনের সুরক্ষা আমার জন্য আর প্রযোজ্য নয়। শুরু হলো আমার অন্ধকার জীবন। আমি আমার পিতার মামলার শেষ পর্যায়ে ছিলাম এবং ওই মুহূর্তে আমার পিতার মামলাটাই ছিল সবচেয়ে আলোচিত লিগ্যাল প্রসিডিং ইন বাংলাদেশ এট দ্যাট পয়েন্ট। সেই মামলায় আমি একজন নিয়মিত আইনজীবী, অন্তত ডজন খানেক মিডিয়ার সামনে আমি সরাসরি প্রেস কনফারেন্স করেছি। ওই মামলায় কি হচ্ছে, আমি কে, ওই মুহূর্তে বাংলাদেশের সচেতন জনগণ এমন কেউ ছিল না যে জানে না। সে অবস্থায় আমাকে নিয়ে যাওয়া হয় আমার ঘর থেকে। অন্ধকার ঘরের ভিতরেও তারা আমাকে চোখ বেঁধে রাখতো, হাত করা করে রাখতো। ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস হয়ে গেল। শুধু একটাই প্রশ্ন বাবার ঘুরপাক খাচ্ছিল, সেই ঘটনা কি আমার সাথে ঘটলো যেটার জন্য আমি একদিন ফাইট করে এসেছিলাম? সাইদের সাহেবের সাক্ষী সুখরঞ্জন বালির অপহরণ ঘটার যে রিট করা হয়েছিল, আমি সেই মামলার ফাইলিং লয়ার এবং তার নিখোঁজ হওয়া নিয়ে জাতীয় আন্তর্জাতিক বিষয়ে আমি একাধিকবার ইন্টারভিউ দিয়েছি, কথা বলেছি বিভিন্ন জায়গায়। আমি কি সেই ঘটনার ভিকটিম হলাম যেটার বিরুদ্ধে একদিন আমি আওয়াজ তুলে এসেছি? ভিতরে হাজারটা প্রশ্ন খেলা করতো। আমাকে তো চেনে না এমন লোক তো খুব একজন নাই। কেউ কি কিছু বলছে না? কোথায় আমার সহকর্মীরা? আমাদের জন্য কিছু করতে পারেনি, মেনে নিলাম। আমার জন্য কি কিছু করছে না? সাধারণ মানুষদের সুরক্ষা আদালত দিতে পারছে না, মেনে নিলাম। আমি তো একজন আইনজীবী, আমি তো মেম্বার অফ দ্য বার। আমার জন্য কি আদালত কিছু করবে না? মানবাধিকার সংস্থারা মানবাধিকার লঙ্ঘন নিয়ে অনেক বড় বড় কথা বলেন, আমার জন্য কি একটা কথা কি বলছে না? সে অপেক্ষা পালা 1 বছর নয়, 2 বছর নয়, 8টি বছর পার হয়ে গেল। হ্যাঁ, আমার শুধু ফ্যাসিস্টই ছিল না, সংবিধানের ধারা এবং অধিকারগুলোকে একটি কাগজের ছাপ ছাড়া আর কিছু অবস্থিত ছিল। আর আমরা হচ্ছে সেই প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি যে সংবিধানের রক্ষক, ডিফেন্ডার অফ দি কনস্টিটিউশন ইজ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। কি করতে পেরেছে সুপ্রিম কোর্ট? জনগণের জন্য কি করতে পেরেছে? তার অফিসার দ্য কোর্টের জন্য কি করতে পেরেছে? এই প্রশ্নগুলো আমাদের করা উচিত আজকে। যদি 1000টি নিরপরাধ প্রাণ না ঝরত, হাজার হাজার তরুণ প্রাণের জীবন যদি দর্শন হতো, আগে পারতাম আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে। এই প্রাণগুলো কি
শুধু একটি সরকার পরিবর্তনের জন্য গিয়েছিল? তারা কি শুধু একটি নির্বাচনের জন্য প্রাণ দিয়েছিল, নাকি তারা একটা নতুন বাংলাদেশ চেয়েছিল? আসুন এই প্রশ্নগুলো আমাদের নিজেদের কাছে করি। এখনই সময় শহীদদের রক্তের দিকে তাকিয়েছি, নিজের বিবেকের কাছে প্রশ্ন করা এবং সবাই মিলে একদম শুরু থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আসুন আমরা আজকে ঘরে যাই। আল্লাহ আমাদেরকে সেই বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন যে বাংলাদেশের জন্য এই তরুণ নিরাপদ প্রাণ জীবন দিয়েছে। আসসালামু আলাইকুম।